প্রথমে আমরা জেনে নেব বায়োলজি শব্দটার অর্থ কি। বায়ো বায়ো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে না, লিভিং যদি কোনো বস্তু হয়, অর্থাৎ যার লাইফ রয়েছে বা জীবন রয়েছে, তো সেটাই হচ্ছে আমার বায়োর মধ্যে পড়বে। আর লজি শব্দের অর্থ হচ্ছে স্টাডি। লজি শব্দের অর্থ কি না, স্টাডি, অর্থাৎ জীবন নিয়ে যে পড়াশুনো সেটাকেই আমরা কি বলবো, বায়োলজি বলবো। বেসিক্যালি লিভিং অর্গান বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে সেল, অর্থাৎ আমাদের পৃথিবীতে যা কিছু কোষ দ্বারা তৈরি, জীবন্ত কোষ দ্বারা তৈরি, সেগুলোকেই আমরা বেসিক্যালি কি ধরি না, লিভিং সেল ধরি। ঠিক আছে, তো লিভিং সেলের মধ্যে আমাদের কি কি পড়ে, যেমন আমাদের প্লান্ট পড়ে, তারপর আমাদের অ্যানিম্যাল রয়েছে, তারপর আমাদের ব্যাকটেরিয়া রয়েছে, অ্যালগি রয়েছে, ফাঙ্গি রয়েছে। ঠিক আছে, এইগুলো আমাদের কিন্তু সবই লিভিং অর্গানের মধ্যে পড়ে বা লিভিং সেলের মধ্যে পড়ে। আর একটা রয়েছে আমাদের ভাইরাস। দেখো, বেসিক্যালি যদি আমরা ভাইরাসকে দেখি তাহলে আমরা দেখব ভাইরাস কিন্তু একটা অকোষীয় উপাদান। অকোষীয় উপাদান বলতে না, অ্যাসেলুলার। কারণ কি, কারণটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, তাহলে ভাইরাসকে আমরা কি বললাম, অ্যাসেলুলার বললাম। ভাইরাসকে আমরা কি বললাম, অ্যাসেলুলার বললাম। ঠিক আছে, অর্থাৎ অকোষীয়। এর পেছনে কারণ কি, কারণ হচ্ছে ভাইরাসকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখব ভাইরাস কিন্তু লিভিং এবং নন লিভিং দুটো পর্যায়েরই একটা বস্তুর মধ্যে পড়ে। তাহলে আমরা কি দেখলাম যে না, ভাইরাস লিভিং এবং আমাদের নন লিভিং এই দুটো পর্যায়ের মধ্যেই কিন্তু পড়ে। ওকে, দেন চলে আসো ভাইরাস লিভিং কোথায় এবং নন লিভিং কোথায় যদি আমরা দেখি। যখন ভাইরাস আমাদের সজীব কোষের বাইরে থাকছে তখন সেটা কিসের মতো আচরণ করছে, নন লিভিং কোষের মতো আচরণ করছে। কিন্তু যখন কিনা ভাইরাস সজীব কোষের মধ্যে থাকছে তখন কিন্তু সে লিভিং অর্গানের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে ভাইরাসকে আমরা বলতে পারি লিভিং এবং নন লিভিং অর্গানের মধ্যে কানেক্টিং লিঙ্ক। তাহলে ভাইরাসকে আমরা কি বলতে পারি, ভাইরাসকে আমরা কিন্তু বলতে পারি কানেক্টিং লিঙ্ক। কিসের মধ্যে, লিভিং এবং নন লিভিং অর্গানের মধ্যে, বা লিভিং সেল এবং নন লিভিং সেলের মধ্যে আমরা এটাকে কি বলতে পারি, একটা কানেক্টিং লিঙ্ক বলতে পারি। আর ভাইরাস লিভিং কখন হয় না, যখন কোনো সে হোস্ট সেলের মধ্যে বিলংস করে। ঠিক আছে, ভাইরাস যখন হোস্ট সেলের মধ্যে থাকে তখন কিন্তু ভাইরাস কিসের মতো কাজ করে না, ভাইরাস লিভিং সেলের মতো কাজ করে। ঠিক আছে, চলো এইবার আমরা একটু ভাইরাস সম্পর্কে জেনে নেব। প্রথমে ভাইরাস কি আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমেই যেটা পাবো সেটা হলো, দেখো ভাইরাসের যদি আমি স্ট্রাকচারটা দেখে নিই একবার। দেখো ভাইরাসটা এই ধরো আমাদের ভাইরাসের স্ট্রাকচার। তো এই ভাইরাসের মধ্যে এই যে বাইরের দিকে যে পোর্শনটা আমরা পাচ্ছি, এই বাইরের যে পোর্শনটা আমরা পাচ্ছি, বাইরের পোর্শনটা হচ্ছে আমাদের কি না, প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, আর এটাকেই বলা হয় কভার। ভাইরাসের কি বলা হয়, ভাইরাসের কভার, বা যেটা দিয়ে ভাইরাসের বাইরের সাইডটা রয়েছে। ঠিক আছে, তো এই যে ভাইরাসের বাইরে যে প্রোটিন রয়েছে আর ভেতরেরটা কি, ভেতরের মধ্যে কি রয়েছে, জেনেটিক ম্যাটেরিয়াল। কি রয়েছে, জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, চলো এই যে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে এটা আমাদের ভাইরাসের ভেতরে রয়েছে, আর বাইরের পোর্শনটাকে কভার বলছি, যেটা কিনা প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, দেখো বিষয়টা হলো এই যে ভাইরাস যখন আমাদের কোষের মধ্যে যাচ্ছে তখন এ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর পেছনে কারণ কি, যদি আমরা দেখি জেনারেলি এ কোষের মধ্যে যে ঢোকে, কিসের সাহায্যে ঢোকে না, কোষের মধ্যে ঢোকে এই যে
প্রোটিন রয়েছে, প্রোটিনের সাহায্যে কিন্তু এই কোষের মধ্যে ঢুকতে পারে। সেই জন্য এই প্রোটিনকে বলা হয় পাস কার্ড বা এন্ট্রি কার্ড। পাস কার্ড। তাহলে এই প্রোটিন দিয়ে কিন্তু ভাইরাস আমার কোথায় ঢোকে না, ভাইরাস কোষের মধ্যে ঢোকে। ঠিক আছে। আর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল কি কাজে ব্যবহৃত হয় যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব বেসিক্যালি এই জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে ডিএনএ অথবা আরএনএ। প্রত্যেকটা ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। যেমন দেখো, কিছুদিন আগে আমরা দেখেছি করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী একটা মারণ ব্যাধি সৃষ্টি করেছিল। আসলে ভাইরাসটা কি করে আমাদের সেলের মধ্যে গিয়ে বা কোষের মধ্যে গিয়ে ভাইরাস কি করে? ভাইরাস কোষের মধ্যে যখন পৌঁছে যায়, কোষের মধ্যে গিয়ে এর বেসিক যে কাজ বা এর যে মেন অ্যাক্টিভিটি, এর ফটোকপি তৈরি করে ফেলে। পুরো ফটোকপির যে মেশিন, সেই মেশিন কিন্তু ও কোষের মধ্যে স্থাপন করে ফেলে। যার দৌড়ান কি হয় না, কোষের মধ্যে অজস্র ভাইরাসের সৃষ্টি হয়। ঠিক আছে। তো এবং সেখান থেকে কি হয় না, আমাদের যে বিভিন্ন অর্গান রয়েছে সেই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয় বা ইনফেক্টেড হয়। তাহলে আমরা যদি দেখি যে ভাইরাসের কোন অংশ দ্বারা আমাদের কোষ ইনফেক্টেড হচ্ছে বা আমাদের বডি ইনফেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে এই জেনেটিক ম্যাটেরিয়ালের জন্য। তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়াল যেটা রয়েছে, এর দ্বারাই কিন্তু আমাদের ভাইরাস কি করছে, ইনফেকশন করছে কোথায়, আমাদের বডিতে। ওকে, চলো এরপর আমরা জানবো সেলুলার অর্গান সম্পর্কে। অর্থাৎ আমাদের বায়োলজির জানতে গেলে 10টা মূল টার্ম আমাদের জানতে হবে। তো সেই 10টা টার্মের মধ্যে আমি প্রথম যে টার্মটা দিচ্ছি সেটা হচ্ছে কি না, সেলুলার অর্গানিজম। দেখো, সেলুলার অর্গানিজম যদি আমরা দেখি বা অর্গানাইজেশন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব না প্রথম টার্মটা আমাদের কি, 1 নম্বর টার্মটা সেটা হচ্ছে আমাদের সেলুলার সেলুলার অর্গানাইজেশন। দেখো, সেলুলার অর্গানাইজেশন যদি আমরা দেখি, তাহলে এটা কিসের থেকে শুরু হচ্ছে না, প্রথম সেল থেকে শুরু হচ্ছে। একটা মাত্র কোষ রয়েছে, সেই কোষ, একটা মাত্র কোষ থেকে যখন কি তৈরি হবে না, অনেকগুলো কোষ তৈরি হবে। একটা কোষ থেকে কি তৈরি হলো, অনেকগুলো কোষ তৈরি হলো। এইরকম ধরো অনেকগুলো কোষ তৈরি হলো। এটাকে আমরা কি বলবো, যখন অনেকগুলো কোষ দিয়ে কি তৈরি হবে, একটা কি তৈরি হবে, তাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কি বলবো, টিস্যু বলবো। ঠিক আছে। আবার এইরকম অনেকগুলো টিস্যু থেকে আমার কি কি তৈরি হবে না, এইরকম অনেকগুলো টিস্যু থেকে আমার তৈরি হবে অর্গান। ঠিক আছে। আবার অনেকগুলো অর্গান, অর্গান যেমন আমাদের হার্ট একটা অর্গান। ঠিক আছে। অনেকগুলো অর্গান নিয়ে আমার তৈরি হবে কি না, অর্গান সিস্টেম। কি সিস্টেম তৈরি হবে, অর্গান সিস্টেম। যেমন আমাদের সার্কুলেটরি সিস্টেম রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে। হ্যাঁ, এই ধরনের আমাদের কি হবে না, সিস্টেম তৈরি হবে। এবং এই সিস্টেমগুলো মিলেই আমার তৈরি হবে একটা বডি। ঠিক আছে। আমাদের যে হিউম্যান বডি, সেটা কিন্তু আমাদের তৈরি হবে। ওকে, এই যে বিষয়টা, এটাকে আমরা কি বলি, সার্কুলারি, মানে সার্কুলার বা সেলুলার অর্গানাইজেশন বলে জানি। ওকে, চলো দ্বিতীয় যে টার্মটা আমরা জানবো সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। দ্বিতীয় যে টার্মটা আমরা জানবো সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। দেখো, প্রোটোপ্লাজম যদি আমরা ব্যাপারটা দেখি, তাহলে আমরা দেখব এই ধরো আমাদের যে সেল রয়েছে, এই সেলের বাইরের দিকে দেখো, প্রোটোপ্লাজম ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। এই সেলের বাইরের দিকে যে যেরকম এইরকম যে যেটা থাকে, সেটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সেল মেমব্রেন। সেল মেমব্রেন। ওকে, তাহলে আমাদের কোষের একদম বাইরের দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলি কি, সেল মেমব্রেন। এবার দেখো, এই সেলের ভেতরে আমরা কি দেখতে পাই না, নিউক্লিয়াস দেখতে পাই। সেলের মধ্যে কি দেখতে পাই, নিউক্লিয়াস দেখতে পাই।
ওকে, চলো এই নিউক্লিয়াসের বাইরের যে অংশটা সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয়াস মেমব্রেন। নিউক্লিয় মেমব্রেন, ওকে। এই নিউক্লিয়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা জেনারেলি বলি নিউক্লিয়াস। এটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি রয়েছে, নিউক্লিয়াসের বাইরে রয়েছে আমাদের নিউক্লিয় মেমব্রেন। আর এর ভেতরে, এই যে নিউক্লিয়াসের ভেতরে যে পদার্থগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো আমরা নিউক্লিয় প্লাজম। কি প্লাজম? নিউক্লিয় প্লাজম। ওকে, চলো তাহলে আমরা কি পেলাম, সেল পেলাম, সেলের ভেতরে আমরা নিউক্লিয়াস পেলাম, নিউক্লিয়াসের বাইরের অংশকে আমরা বলি নিউক্লিয় মেমব্রেন, আর নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ রয়েছে সেটাকে আমরা কি বলি, নিউক্লিয় প্লাজম। এছাড়া বাকি আমাদের এই যে যে সেল রয়েছে, এই সেলের মধ্যে যে থকথকে শক্ত জেলির মতো যে উপাদানটা, থকথকে শক্ত জেলির মতো যে উপাদানটা, সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা সাইটোপ্লাজম। ঠিক আছে, আর এই যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সেল মেমব্রেন, এইগুলো টোটালটা নিয়ে আমার যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। সেটাকে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম বলবো। ওকে, চলো এই টোটালটাকে আমরা একত্রে বলবো কি, প্রোটোপ্লাজম। ওকে, এক মিনিট। প্রোটোপ্লাজম। ওকে, এই টোটালটাকে আমরা একত্রে কি বলবো, টোটালটাকে আমরা একত্রে বলবো প্রোটোপ্লাজম। ঠিক আছে, এছাড়া এর মধ্যে আমাদের যে কোষ রয়েছে, কোষের মধ্যে আমাদের আরো বিভিন্ন উপাদান রয়েছে, যেমন এখানে যদি আমরা এরকম ভাবে দেখি, এটাকে আমরা কি বলবো, মাইটোকন্ড্রিয়া বলবো, গলগি বডি থাকবে, লাইসোজোম থাকবে, সেন্ট্রোজোম থাকবে, এগুলো দিয়ে কিন্তু আমাদের কি তৈরি হচ্ছে না, সেল অর্গানালিস তৈরি হচ্ছে। ওকে, তাহলে প্রোটোপ্লাজমকে যদি আমরা দেখি, তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে দুটো অংশ রয়েছে আমাদের, বেসিক ভাবে দুটো আমরা অংশ পাচ্ছি, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে লিকুইড। তাহলে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে সলিড। ওকে, তো লিকুইডের মধ্যে আমরা কি পাচ্ছি না, সাইটোপ্লাজম, এবং কি কি পাচ্ছি আমরা লিকুইডের মধ্যে না, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম আর কি, আর হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, এটা হচ্ছে আমার কি না, লিকুইডের মধ্যে আমরা পাচ্ছি। আর সলিডের মধ্যে আমরা কি পাবো, সলিডের মধ্যে আমরা বাকি যে পার্টটা, অর্থাৎ সেলের যে অর্গানালিজ রয়েছে, যত ধরনের সেল অর্গানগুলো আমরা পাচ্ছি, যত ধরনের আমরা সেলের অর্গানগুলো পাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে না, সলিডের মধ্যে পড়ছে। ওকে, তাহলে ফাইনালি আমরা যদি দেখি যে প্রোটোপ্লাজমের যে ব্যাপারটা রয়েছে সেটা আসলে কি, আসলে টোটাল এই যে সমগ্র সেল এবং সেল নিয়ে গঠিত যাবতীয় সবকিছু, একটা সেলকে পুরোপুরি আমরা কি বলতে পারি, প্রোটোপ্লাজম কিন্তু বলতে পারি। দেখো একবার আমরা কি পাচ্ছি, প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, অর্থাৎ এই কোষের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে এবং আমাদের নিউক্লিয়াস রয়েছে, এই দুটো মিলে আমাদের হচ্ছে কি, প্রোটোপ্লাজম। ঠিক আছে, এছাড়া কোষের বাইরের দিকে রয়েছে আমাদের সেল মেমব্রেন রয়েছে। হুম, কোষের বাইরের দিকে আমরা সেল মেমব্রেন পাচ্ছি, তারপরে বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো পাচ্ছি, সেলের যে
তরল পদার্থ রয়েছে সেগুলোও কিন্তু আমাদের এর মধ্যে আসছে। ওকে, 3 নাম্বার যে লিভিং অর্গানের বৈশিষ্ট্য যদি আমরা চলে যাই বা লিভিং সেলের বৈশিষ্ট্যে যদি আমরা চলে যাই, তাহলে সেখানে কি হবে না মেটাবলিজম হবে। মেটাবলিজম হবে। মেটাবলিজম কি? মেটাবলিজম হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি জৈবিক প্রক্রিয়া। বাংলায় যেটাকে আমরা বলি জৈবিক প্রক্রিয়া বা এটাকে আমরা ভাইটাল রিয়াকশনও বলে থাকি। ওকে, দেখো জৈবিক প্রক্রিয়া মানেই হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশন। আমাদের যে কোষ রয়েছে, সেল রয়েছে, সেই সেলের মধ্যে যে জৈবিক প্রক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশনটা হয় সেটাকেই আমরা কি বলে থাকি? জেনারেলি মেটাবলিজম বলে থাকি। তো মেটাবলিজম কি হয় না, সারা দিনে 24 ঘন্টায় কোনো একটা সেলের মধ্যে যে পরিমাণ আমাদের কি হবে না জৈবিক প্রক্রিয়া হবে সেটাকে আমরা কি বলবো? মেটাবলিজম বলবো। মেটাবলিজম জেনারেলি 2 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে অ্যানাবলিক বা অ্যানাবলিজম, আর 2 হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম কি? উপচিতি বিপাক। অর্থাৎ কি হবে না, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ মিলিত হয়ে একটা বৃহৎ পদার্থে পরিণত হবে। কিসের সাহায্যে? না এনার্জির সাহায্যে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা অ্যানাবলিজম। যেমন কি হয়, অ্যামাইনো অ্যাসিড আমাদের যেরকম রয়েছে, অ্যামাইনো অ্যাসিড থেকে যেমন প্রোটিন তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি উৎপন্ন করে না আমাদের প্রোটিন তৈরি করে। ঠিক আছে, কত প্রকার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে? 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে না প্রোটিন কিন্তু তৈরি করে। ওকে, তো এই যে প্রসেসটা এটাকে আমরা বলি কি? অ্যানাবলিজম বা উপচিতি বিপাক। ক্যাটাবলিজম কি? যেমন আমাদের ডাইজেশন সিস্টেম, ডাইজেশন ডাইজেশনের ক্ষেত্রে কি হয় না, আমরা যে খাদ্য খাবার গ্রহণ করি সেটা কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে ভেঙে যায়, তাই না? ভেঙে সেটা কিন্তু আমাদের সেলের ক্ষেত্রে কাজে লাগে। তো এই যে প্রক্রিয়াটা এটাকে বলি কি আমরা? ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম কিসের এছাড়াও আরো কিসে কিসে হয় যদি আমরা দেখি, এক্সক্রিশনে হয়, তারপর রেসপিরেশনের ক্ষেত্রে হয়। তাহলে আমাদের যে মেটাবলিজমটা রয়েছে, মেটাবলিজম দুটো প্রধান ভাগে হচ্ছে, একটা হচ্ছে অ্যানাবলিক বা অ্যানাবলিজম, আর হচ্ছে ক্যাটাবলিজম। একটা উপচিতি বিপাক, একটা হচ্ছে অপচিতি বিপাক। ওকে, চলো মেটাবলিজমের পরে চলে আসো 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের কি না ডাইজেশন। দেখো বেসিক্যালি আমাদের ডাইজেশন আমরা যেটা কেবল পেলাম, যেটা আমাদের কিসের ক্ষেত্রে কাজে লাগে না আমাদের যে খাদ্য খাবার আমরা গ্রহণ করি সেই খাদ্যকে সরল খাদ্যে পরিণত করে কে না এই ডাইজেশন সিস্টেম। একটা বৃহৎ খাদ্য সেটা ভেঙে কি হবে? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সরল খাদ্য উৎপন্ন করবে। বেসিক্যালি আমাদের হিউম্যান বডিতে C6H12O6 উৎপন্নের কাজ কিন্তু ডাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে হয়। কেন হয়? কারণ এই C6H12O6 বা গ্লুকোজ এটাই কিন্তু আমাদের সেল বা আমাদের কোষ কিন্তু নিতে পারে। ওকে, চলে আসো ডাইজেশন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু একটা অবশ্যই কেমিক্যাল রিয়াকশন। এটাকেই আমরা কিন্তু কি বলতে পারি? ক্যাটাবলিক রিয়াকশন বলতে পারি। ঠিক আছে, পাশাপাশি এটা কিন্তু একটা জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে চলে আসে। তারপর চলে আসো 5 নাম্বার যে উপাদানটা আমরা পাবো সেটা কি না নিউট্রিশন, যেটাকে আমরা বলি কি পুষ্টি। দেখো আমরা সারাদিন যত ধরনের অ্যাক্টিভিটি করি, যত ধরনের অ্যাক্টিভিটি আমরা সারাদিনে করি, সেই অ্যাক্টিভিটির জন্য যে শক্তির প্রয়োজন হয়, বা যে এনার্জির প্রয়োজন হয় সেটা আমরা কোথা থেকে পাই না সেটা আমরা পাই কিন্তু নিউট্রেন্ট থেকে। আচ্ছা চলে আসো, এই যে নিউট্রেন্ট
বা পুষ্টি আমাদের কোথার থেকে আসে? জেনারেলি আমাদের পৃথিবীতে পুষ্টি সৃষ্টিকর্তা যদি আমরা বলি তাহলে আমরা দেখব যত ধরনের প্লান্ট রয়েছে যাদের সবুজ কোষ রয়েছে বা যাদেরকে আমরা বলতে পারি ক্লোরোফিল যুক্ত কোষ রয়েছে, ক্লোরোফিল যুক্ত কোষ রয়েছে, তারাই কি করতে পারে না এই নিউট্রিয়েন্ট বা পুষ্টি কিন্তু উৎপন্ন করতে পারে। ঠিক আছে, এবার চলে আসো, এই নিউট্রিয়েন্ট দুটো উপায়ে হয়, একটা হচ্ছে অটোট্রপিক, আর একটা হচ্ছে হেটেরোট্রপিক। অটোট্রপিক কারা? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যাদেরকে আমরা বাংলায় কি বলি? স্বভোজী বলি, তাদেরকে সেটাকে আমরা কি বলবো? অটোট্রপিক, যেমন আমাদের সমস্ত রকমের প্লান্টস। আর হেটেরোট্রপিক কি না, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাদেরকে আমরা কি বলবো? হেটেরোট্রপিস বলবো। যেমন আমাদের যত ধরনের অ্যানিম্যালস রয়েছে এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। পাশাপাশি কি? ফাঙ্গি, যত ধরনের ফাঙ্গি রয়েছে এরাও কিন্তু নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না। তো এটাই হচ্ছে আমাদের কি? নিউট্রিয়েন্ট বা নিউট্রিশন। পরবর্তী বৈশিষ্ট্যে আমরা চলে যাব। পরবর্তী বৈশিষ্ট্য কি না, রেসপিরেশন। রেসপিরেশন কিভাবে হয় না, আমাদের বায়ু রয়েছে, বায়ু থেকে আমাদের নাকের মাধ্যমে কি করি আমরা? নাকের মাধ্যমে আমরা বায়ু গ্রহণ করি এবং সেটা ওয়াইন্ড পাইপের সাহায্যে কোথায় গিয়ে পৌঁছায় না, আমাদের লাংসে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, বায়ু থেকে নাকের সাহায্যে লাংসে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেই লাংস থেকে কিসে মিশছে? সেই বায়ু ব্লাডে মিশছে। ঠিক আছে, এবার চলে আসো, ব্লাডের মধ্যে কি রয়েছে? হিমোগ্লোবিন রয়েছে, এই হিমোগ্লোবিন বায়ুর যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে। উৎপন্ন করে কি করে না, আমাদের যে কোষ রয়েছে সেই কোষে কিন্তু এই যে অক্সিজেনের সাপ্লাই সেটা কিন্তু করে থাকে। বোঝা গেল? আবার দেখো, আমরা কি খাদ্য গ্রহণ করি? আমরা জেনারেলি C6H12O6 এই গ্লুকোজ গ্রহণ করি। তো এই যে গ্লুকোজ রয়েছে, এই গ্লুকোজের থেকে কি উৎপন্ন হয় না, এই গ্লুকোজ আমাদের কোষে যখন জারিত হয়, শোষণ প্রক্রিয়ায় কোষে জারিত হয় এবং এর থেকে প্রায় 70 থেকে 75% শক্তি কিন্তু বেরিয়ে আসে। 70 থেকে 75% এনার্জি কিন্তু এখান থেকে রিলিজ হয়। ওকে, এক নম্বর কথা। কি রূপে রিলিজ হয় যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এখানে এটিপি রূপে কিন্তু আমরা এখানে শক্তি রিলিজ হয়, পাশাপাশি জল এবং CO2 কিন্তু রিলিজ করে। এবার দেখো এখানে যে CO2টা রয়েছে না, এই যে CO2টা আমার রয়েছে, এই CO2 কি হয়? আবার আমাদের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি হয়? কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে আবার কিসে এসে চলে আসে? লাংসে চলে আসে এবং সেখান থেকে আস্তে আস্তে আবার আমরা আমাদের দেহের বাইরে পাঠিয়ে দিই। এই যে টোটাল প্রক্রিয়াটাকে কিন্তু আমরা কি বলে থাকি? জেনারেলি রেসপিরেশন বলে থাকি। ওকে, চলো এবার চলে আসো, এটিপির ফুল ফর্ম পরীক্ষায় দেয়, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা যখন পরবর্তীতে আমরা রেসপিরেশন ডিটেলসে জানবো, সেখান থেকে আমরা এগুলো পেয়ে যাব। আর একটা জিনিস মাথায় রাখবে, প্লান্টস কিন্তু রাত্রের বেলায় অক্সিজেন নেয়। কিসের জন্য প্লান্টস রাত্রেবেলা অক্সিজেন নেয়? তার পেছনে কারণ হলো প্লান্টস রাত্রেবেলায় কি করে না, এই রেসপিরেশন প্রক্রিয়াটা কিন্তু চালায়। ওকে, চলো এরপরে আমরা চলে আসব আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, লিভিং অর্গানের বৈশিষ্ট্যে চলে আসবো, সেটা হচ্ছে এক্সক্রিশন বা রেচন। দেখো, এই রেচন প্রক্রিয়াটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন।
এটাও একটা কেমিক্যাল রিয়াকশন। কি হয় এই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে? দেখো এখানে এই রেচন প্রক্রিয়ায় যে পদার্থগুলো আছে সেগুলো কোষ থেকে, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র রূপে কি হয়, কোষের থেকে কিন্তু আমাদের কি হয়, যে যত ধরনের ওয়াস্ট প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক বা আমাদের শরীরের কোনো প্রয়োজন নেই, সেগুলোকে আমাদের বডির বাইরে কি করে দেয়, বের করে দেয়। কে? এই এক্সক্রিশন বা এই রেচন প্রক্রিয়া। ঠিক আছে, দেখো জেনারেলি আমাদের যে গ্লুকোজ রয়েছে না, গ্লুকোজ রয়েছে C6H12O6, এটা কি করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হয় না, আমাদের কোষে জারিত হয়ে কি করে, কি উৎপন্ন করে, CO2 উৎপন্ন করে, জল উৎপন্ন করে, আমি একটু আগেই দেখলাম, পাশাপাশি এনার্জি উৎপন্ন করে। তো এই যে CO2 রয়েছে, যেটা আমাদের বডির জন্য অত্যন্ত হার্মফুল, এই CO2টাকে বডি থেকে কিন্তু রিমুভ করার কাজ এই এক্সক্রিশন বা এই রেচন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু হয়। এছাড়াও আমাদের যে কার্বলিক অ্যাসিড রয়েছে, আমাদের বডিতে যে সমস্ত কার্বলিক অ্যাসিডগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু আমাদের বাইরে বের করে দেয়। কিসের সাহায্যে বাইরে বেরিয়ে আসে? এটা টোটাল প্রসেসটা কিন্তু আমাদের কি করে না, আমাদের শরীর থেকে যত ধরনের দূষিত পদার্থ রয়েছে সেগুলো কিন্তু বাইরে বের করে দেয়। কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে, মলের মাধ্যমে কিন্তু আমাদের দেহের বাইরে কিন্তু পাঠিয়ে দেয়। ঠিক আছে, চলো পরবর্তী যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি পাবো সেটা হচ্ছে সেন্সিটিভিটি, সংবেদনশীলতা। দেখো আমাদের শরীরে সেন্স অর্গান রয়েছে, যেটা আমাদের নিউরনের মাধ্যমে আমাদের কি হয়, সারা শরীরে কিন্তু পৌঁছে যায় বা আমাদের মস্তিষ্কে কিন্তু পৌঁছে যায়। যদি আমাদের কোথাও মশায় কামড়ায় বা আমরা কোনো জায়গা থেকে ব্যথা অনুভব করি বা কোনো জায়গা থেকে আঘাত পাই, সেটা কিন্তু আমাদের ব্রেনে চলে যায়। কিসের সাহায্যে? সেন্সরি অর্গানের সাহায্যে। যেমন আমাদের জিহ্বা, ত্বক, তারপরে চোখ। তো এইগুলো দেখো, আমাদের বাইরের ওয়েদার যদি ঠান্ডা হয় সেটাকে আমরা অনুভব করি, তারপর বাইরে যদি গরম হয় সেগুলো কিন্তু আমরা অনুভব করি। হ্যাঁ, যদি প্রচণ্ড সূর্যের তাপ হয় তো সেই সূর্যের তাপটাও আমরা কি করি, অনুভব করি। মশায় যদি কামড়ায় সেখানে আমাদের হাত চলে যায়। তো এগুলো শুধুমাত্র একমাত্র পসিবল হয় কিসের জন্য না, একমাত্র পসিবিলিটি রয়েছে আমাদের সেন্সরি অর্গান রয়েছে তাই। আর এই সেন্সরি অর্গানগুলো জেনারেলি কিভাবে কাজ করে না, আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে কিন্তু কাজ করে। ওকে, অ্যাডাপ্টেশন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অভিযোজন। ব্যাপারটা কি আসলে? দেখো আমরা ল্যামার্কের মতবাদ পড়েছি, ডারউইনের মতবাদ পড়েছি, এবং সেখানে আমরা দেখেছি যোগ্যতমের উদ্বর্তন, এই সমস্ত বিভিন্ন ধরনের থিওরি সেখানে আমরা পেয়েছিলাম, তাই না? তো বেসিক্যালি আমরা যখন ক্লাস 9 বা 10 এইগুলো শিখেছিলাম তখন আমরা জেনেছিলাম যে সেখানে পৃথিবীতে যারা অভিযোজন করতে পারবে বা যারা সব থেকে বেশি নিজেকে পরিবর্তন করতে পারবে পরিস্থিতির সাথে, সেই একমাত্র টিকে থাকবে। যেমন দেখো কিছুদিন আগে আমরা সারা পৃথিবী লকডাউনে আটকে ছিল, কিসের জন্য না, করোনা ভাইরাসের জন্য, তাই না? তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এই যে করোনা ভাইরাস, এবং করোনা ভাইরাসের কারণে কি হয়েছিল না, আমাদের পৃথিবীব্যাপী মানুষের মধ্যে একটা ভীষণ প্রভাব ফেলেছিল। এবং এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন রাস্তা মেনে নিয়েছিলাম এবং সেগুলোকে গ্রহণ করেছিলাম। আমরা লকডাউনের মধ্যে বাড়িতে আটকে পড়েছিলাম, মাস্ক ইউজ করতাম, সবসময় স্যানিটাইজ থাকতাম। পাশাপাশি আমাদের যে খাদ্য খাবার সেখানেও আমরা কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জেস নিয়ে এসেছিলাম, এবং নিয়ে আসার পরেই আমরা কি করতে সক্ষম হয়েছি না, করোনাকে ওভারকাম করে আমরা আবার নতুন পৃথিবীতে বেঁচে থাকতে সক্ষম হয়েছি। যারা এই করোনাকে একসেপ্ট করতে পারেনি বা এটাকে অভিযোজন করতে পারেনি, তারা কিন্তু পৃথিবী থেকে আজকে হারিয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় অভিযোজন, এটাকেই বলা হয়ে থাকে কি, অভিযোজন। আর 10 নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লাইফ সাইকেল। লাইফ সাইকেল কি
যেমন আমাদের জন্ম থেকে বা আমাদের একদম বার্থ থেকে শুরু করে আমাদের ডেথ পর্যন্ত যে সময়কালটা, এর মধ্যে দিয়ে আমাদের জীবনটা কিভাবে চলছে। পাশাপাশি আর একটা জিনিস, যে আমাদের এই লাইফ সাইকেলে আমরা কত বছর বাঁচবো বা কোন প্রাণী কত বছর বাঁচবে সেটা কিন্তু, যেমন দেখো আমাদের যদি হিউম্যান বডিতে রোগ না হয়, কোনো রকম প্রবলেম না হয়, তাহলে অলমোস্ট 70 বছর কিন্তু একটা সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে। যেমন যদি আমরা কচ্ছপের কথা বলি, কচ্ছপের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখবো যে কচ্ছপ অলমোস্ট 300+ বছর কিন্তু সে বেঁচে থাকতে সক্ষম। তো এটাই হচ্ছে আমাদের কি লাইফ সাইকেল। ঠিক একই রকম ভাবে আমি যেমন প্রাণীর কথা বললাম, সেই রকম ভাবে প্লান্টসও কিন্তু একটা নির্দিষ্ট বছর বেঁচে থাকতে সক্ষম হয় এবং তারপরেই কিন্তু তার ডেথ হয়ে যায়। তো এই যে ব্যাপারটা, লিভিং অর্গানিজম বা লিভিং সেলের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্য আমরা পাবো। ওকে, চলো এরপর আমরা জেনে নেব যে আমরা বায়োলজির ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো পড়বো বা কোন কোন সেক্টর থেকে আমরা জানবো, যেখান থেকে আমাদের ভীষণভাবে পরীক্ষার অ্যাসপেক্টে বা এক্সাম ওরিয়েন্টেডে কাজে লাগবে। চলো, বায়োলজিকে যদি আমরা ক্লাসিফাই করি বা বায়োলজির যদি আমরা ভাগ করি, তাহলে আমরা মেজর যে 4টে ভাগ করতে পারবো সেটা কি কি। প্রথম যেটা, সেটা হচ্ছে জুওলজি। জুওলজি জুওলজি কি না, আমাদের যত ধরনের অ্যানিমালস রয়েছে, যেমন আমরাও কিন্তু অ্যানিমালসের মধ্যে পড়ে যাই, তো যত ধরনের আমাদের অ্যানিমালস রয়েছে, তো সেই অ্যানিমালস নিয়ে পড়াশুনো বা অ্যানিমালসের কিভাবে তারা শোষণ কার্য চালাচ্ছে, কিভাবে তাদের শ্বাসকার্য চালাচ্ছে, তাদের বডির ফাংশন কি, এগুলো সবই কিন্তু আমরা কিসের মধ্যে পড়বো, জুওলজির মধ্যে পড়বো। তো এই জুওলজির পিতাকে বা জনককে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এই জুওলজির জনক কিন্তু অ্যারিস্টটল। পাশাপাশি এই বায়োলজির জনকও কিন্তু আমাদের কে, এই অ্যারিস্টটল। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথম ব্রাঞ্চ পেয়ে গেলাম। প্রথম ব্রাঞ্চ কি, জুওলজি আমাদের পড়তে হবে, সম্পূর্ণ ডিটেলসে আমরা জুওলজি সম্পর্কে পড়বো। ঠিক আছে, নেক্সট যে ব্রাঞ্চ আমরা পাবো সেটা হচ্ছে বোটানি। বোটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা বা যেটাকে আমরা বলি প্লান্টস। প্লান্টস নিয়ে পড়াশুনো, উদ্ভিদের পাতা নিয়ে পড়াশুনো, উদ্ভিদ কিভাবে তার বংশ বিস্তার করছে, উদ্ভিদে কিভাবে ফুল হচ্ছে, ফল হচ্ছে, পাতা কিভাবে উৎপন্ন হচ্ছে, ফটোসিনথেসিস কিভাবে হচ্ছে, উদ্ভিদের মধ্যে শোষণ প্রক্রিয়া কিভাবে চলছে, এই যাবতীয় নিয়েই আমরা পড়াশুনো করব কিসের মধ্যে, বোটানির মধ্যে। তো এই বোটানিকে বলা হয় উদ্ভিদবিদ্যা। আর এই বোটানির যে জনক, সে কে না, থিওফ্রেস্টিস। ওকে, তাহলে বোটানির জনক কে হয়ে গেল, বোটানির জনক কিন্তু হয়ে গেল থিওফ্রেস্টিস। এগুলো পরীক্ষায় আসে, তোমরা জেনে নেবে। দেন চলে আসো, তারপরে আমরা জানবো সেটা কি, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে হচ্ছে অণুজীব বিদ্যা। যে এক কথায় মাইক্রোবস নিয়ে যে আলোচনা হবে, মাইক্রোবস নিয়ে যে আলোচনা হবে সেটাকে আমরা কি বলবো, মাইক্রোবায়োলজির মধ্যে ফেলবো। অণুজীবের মধ্যে কি পড়ে, আমি একটু আগেই তোমাদেরকে ক্লাস করানোর সময় বলেছিলাম যে অণুজীব কারা, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না। একে দেখার জন্য বা এই অণুজীবকে দেখার জন্য আমাদের কিসের প্রয়োজন হবে না, আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন পড়বে। সেগুলোই আমরা কি বলবো, অণুজীব বলবো। অণুজীবের মধ্যে কি পড়বে না, ব্যাকটেরিয়া পড়বে। দেখো প্রথম যে ব্যাকটেরিয়ার খোঁজ সে কে দিয়েছিল, লিউভেনহুক। এভি লিউভেনহুক দিয়েছিল। তো একেই, এই এভি লিউভেনহুককেই কি বলা হয়, এই মাইক্রোবায়োলজির পিতা বলা হয়ে থাকে বা ফাদার বলা হয়ে থাকে। কিন্তু পরীক্ষায় তোমরা দেখবে কখনো কখনো আধুনিক যে মাইক্রোবায়োলজি, তার জনক কিন্তু কে না, লুই পাস্তর। আধুনিক বায়োলজির জনক কিন্তু লুই পাস্তর। ওকে, চলো তাহলে আমরা কি পেলাম, আমরা জুওলজি পেলাম, বোটানি পেলাম, মাইক্রোবায়োলজি পেলাম। মাইক্রোবায়োলজি মানেই হচ্ছে আমাদের অণুজীব বিদ্যা। অণুজীব নিয়ে যে শাস্ত্র আলোচনা করছে সেটাকে আমরা কি বলবো না, মাইক্রোবায়োলজি বলবো। এখানে বেসিক্যালি অণুজীব বলতে এককোষী জীব, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এবং এই মাইক্রোবায়োলজির জনককে এভি লিউভেনহুক। ওকে,
সর্বশেষ যেটা আমরা আমাদের পড়তে হবে বা সর্বশেষ যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি না, আমাদের জেনেটিক্স সম্পর্কে জানতে হবে। জেনেটিক্স কি? জিনগত যে ব্যাপারটা সেটা আমাদের জানতে হবে। জিন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে বা আমরা কারো হয় না এরকম যে খুব অল্প বয়সে চুল উঠে গেল, বা কেউ মোটা রয়েছে, কেউ খুব লম্বা, এগুলো তো কিসের বৈশিষ্ট্য? জিনের মাধ্যমে আসে, তার পিতামাতার বৈশিষ্ট্যের মধ্যে থেকে আসে। ঠিক আছে, তো এই জেনেটিক্স এর যে পিতা বা এই জেনেটিক্সের জনক বলা হয় গ্রেগর জেহন মন্ডেলকে। কাকে বলা হয় থাকে? গ্রেগর জেহন মন্ডেলকে। কারণ কি? কারণ ইনি প্রথম মটর গাছে, কি গাছে? মটর গাছের যে জিনগত বৈশিষ্ট্য, জিনোটাইপ এবং ফিনোটাইপগত উপাদান, সেটা কিন্তু ক্লাসিফাই করেছিল, আমাদের সামনে তুলে ধরেছিল। ওকে, তাহলে আমরা বায়োলজির মধ্যে সব থেকে বেশি জুওলজি, বোটানি সম্পর্কে আমরা আলোচনা করব, তারপর আলোচনা করব মাইক্রোবায়োলজি এবং জেনেটিক্স। এই চারটে বিষয় আমাদের খুব ডিপলি আমাদের পড়তে হবে। জুওলজি থেকে আমি বলেই দিলাম কি কি পড়তে হবে। দেখো, জিওলজি থেকে প্রথমেই আমাদের পড়তে হবে সাইটোলজি, অর্থাৎ কোষবিদ্যা। তারপর আমাদের পড়তে হবে রিপ্রোডাকশন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে আমাদের সার্কুলেটরি সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, এই যত ধরনের আমাদের হিউম্যান বডির যে অর্গানস রয়েছে সেগুলো নিয়েও আমাদের জানতে হবে। এক কথায় প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব জুওলজিতে, এবং সেগুলো আমাদের জানতে হবে। তারপর বোটানির মধ্যে আমরা বিভিন্ন উদ্ভিদ এবং উদ্ভিদের গ্রোথ, উদ্ভিদের শ্রেণীবিভাগ, এগুলো আমরা জানবো। আর মাইক্রোবায়োলজির মধ্যে আমরা কি শিখবো না, মাইক্রোবায়োলজির মধ্যে আমাদের যে অণুজীবরা রয়েছে, এককোষী প্রাণী রয়েছে, সেই অণুজীবদের নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব জুওলজির একদম ভেরি ফার্স্ট লেসন, যেটাকে আমরা বলবো সাইটোলজি। এই সাইটোলজি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, অর্থাৎ কোষবিদ্যা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কমেন্টস আমাদের সাহায্য করবে আগামী ভিডিওতে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো তুলে ধরো, তাহলে আমরা সেগুলোকে আরো বেশি আপডেট করে তুলবো। ওকে, দেখা হবে সামনের ক্লাসে, অর্থাৎ সাইটোলজিতে। তত সময়ের জন্য জয় হিন্দ, জয় ভারত।